গুড মর্নিং, সুপ্রভাত সকলকে স্বাগত TWS একাডেমিতে। আশা করছি ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা, আ ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সকলকে স্বাগত আজকের ক্লাসে। আমার সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কি একবার একটু কমেন্টের মাধ্যমে সকলে কনফার্ম করবে। সাউন্ড অডিও ভিডিও অল ওকে এন্ড পারফেক্ট। আমরা শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাসের জন্য আমিও খুব চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এসেছি এন্ড হোপফুলি তোমরাও চূড়ান্ত প্রস্তুতি নিয়েছো, তাই না? ওকে এন্ড পারফেক্ট। চন্দন দেবনাথ, ভেরি গুড। তরুণ, ভেরি গুড। তো প্রশ্নপত্র গ্রুপে দিয়েছিলাম, প্রশ্নপত্র নিশ্চয়ই তোমরা দেখেছো এবং টেস্টে পার্টিসিপেট করেছো। যারা যারা টেস্টে পার্টিসিপেট করোনি অনুগ্রহ করে ক্লাস থেকে লিভ নিয়ে আগে টেস্টটা দাও। আমার ক্লাসে না থাকলেও চলবে, এটাই তোমার ইম্পর্টেন্ট। কারণ এক্সাম সেন্টারে তখন গিয়ে বলবে শীতকালে কলম চলছিল না, শীতকালে হাত জমে গেছে, আমি টাইম পাইনি, যেটা কিন্তু একদম টলারেট করা যাবে না। তো কোশ্চেন্স পেপারের পিডিএফ আমি তোমাকে দিয়েছি, অ্যান্সার কিগুলো এখন মেলাবো এবং চেক করব। প্রশ্নপত্র তোমরা নিশ্চয়ই সকলে পেয়েছো এবং তোমাদের জন্য আমি খুব মেহনত করছি যাতে রিয়েল এক্সামের ফিল পাওয়া একদম সেই রকম করার আমি চেষ্টা করেছি। প্রশ্ন মিলিয়েছো তো সকলে? প্রশ্ন পেয়েছিলে তো? আগে বলো টেস্ট দিয়েছো হ্যাঁ কি না? আমি তো এত এক্সাইটেড, আগে তোমাদের খবর শুনি। দেখা গেল আমি টেস্ট দিলাম, প্রিন্ট করে আমি রেডি করে নিয়ে আসলাম, তুমি এদিকে স্যার কোন গ্রুপে কোশ্চেন্স দিয়েছেন? আমি পৃথিবীর বাইরের গ্রুপে কোশ্চেন্স দিয়েছি, করেছি সবগুলো। রাহুল দেবনাথ, আরে ভেরি গুড ভেরি গুড। পাপাই, পূজা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, খুব ভালো। রামিজ রাজা, দেখো আমাদের ভালো ভালো খবর। আজ থেকে আমাদের শুরু হচ্ছে মক টেস্ট, বাকি পূর্ণ মক টেস্টও শুরু হবে, একটু ওয়েট করো। পূর্ণ মক টেস্টও শুরু করব, মানে ফুল মক টেস্ট যেটাকে আমরা বলি। মক টেস্ট আমাদের আজ থেকে শুরু হলো। এখন আমি যেটা করছি সাবজেক্টিভ মক টেস্ট, লাইক জিএস। এই জিএস এর জন্য, ডেসক্রিপটিভ জিএস এর জন্য আমাদের বরাদ্দ থাকবে কত? আমাদের বরাদ্দ থাকবে হচ্ছে 50 মার্ক। এই 50 মার্কসে আমরা কতটা সময় ইউজ করব? কারো কোনো আইডিয়া আছে? এই 50 মার্কসের জন্য অ্যালোটেড টাইম কত? এনিওয়ান, কারোর আইডিয়া? এই 50 মার্কসের জন্য অ্যালোটেড টাইম কত? না, অ্যাকচুয়ালি যে পেপার 1, তোমরা যদি কোশ্চেন্স পেপারটা খোলো, আমি কোশ্চেন্স পেপারটা দেখাই তোমাদেরকে। তোমাদের যে কোশ্চেন্স পেপার আমি আপলোড করেছি, তোমাদের যে কোশ্চেন পেপার আপলোড করা হয়েছে উপরেও দেখবে লেখা থাকবে, ইভেন তোমরা যখন আসল পরীক্ষা দেবে আসল পরীক্ষাতেও এই কথাটাই লেখা থাকবে। তোমাদের সব পেপার কিন্তু একই দিনে হয়। কি লেখা থাকবে? লেখা থাকবে টাইম 2 আওয়ার্স, লেখা থাকবে স্পষ্টভাবে যে টাইম 2 আওয়ার্স, যেখানে ফুল মার্কস থাকবে 100, যার মধ্যে গ্রুপ এ থেকে 50 মার্ক, গ্রুপ বি থেকে 50 মার্ক। তাহলে এখানে আমাদের বুদ্ধি করে সময়টা বাঁচাতে হবে। আমরা চেষ্টা করব জিকে জিএতে সময়টা বাঁচানোর জন্য। আর জিএস এর সময়টা বাঁচলে তুমি ম্যাথস আর রিজনিং এ সময়টা লাগাতে পারবে। ম্যাথ আর রিজনিং এ না তোমার সময়টা বেশি লাগবে। মোট এখানে 2 ঘন্টা সময় পাবে কোন কোন পেপারের জন্য ভালো করে বুঝে নাও। এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই 2 ঘন্টা সময় তুমি যেটা পাবে, দেখো আমরা এই পেপারটা, এই জিএসটা তো আসলে থাকবে আমার কোনটার মধ্যে? জিএসটা আসলে আমার থাকবে পেপার 1 নামে। জিএসটা আসলে আমার থাকবে পেপার 1। এই পেপার 1 এর জন্য আমি টাইম পাবো 2 আওয়ার্স। পেপার 1 এর টাইম পাবো 2 ঘন্টা। এর মধ্যে আমার 50 নাম্বার থাকবে জিএস আকারে, আর বাকি যে 50 নাম্বার সেটা থাকবে আমার কি নামে? ম্যাথস এন্ড জিআই। ম্যাথস এন্ড জিআই, সেখানে 50 নাম্বার। তাহলে আমরা সর্বদাই চেষ্টা করব যদি এইরকম 2 লাইনের কোশ্চেন্স আসে, মানে এই ধরনের কোশ্চেন্স আসে, তাহলে আমরা দেখবো আর উত্তর করবো, আমাদের একদম সময় নষ্ট করব না। তো আমরা চেষ্টা করব এই জিনিসটা মানে উইদিন 30 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটে জিনিসটা কমপ্লিট করা, সেটা কিন্তু সম্ভব। ঠিক আছে, 30 মিনিটে কমপ্লিট করে নিলে তুমি এখানে কিন্তু আরো 1.5 ঘন্টা সময় পেয়ে যাবে। ভালো করে দেখো, অর্থাৎ এখানে তোমার হাতে আরো কিন্তু 90 মিনিট বেঁচে থাকবে এই ম্যাথস আর জিআই পোর্শনটা করার জন্য। ঠিক বলছি কিনা? কেননা ম্যাথস আর জিআই তেই তোমার সময়টা বেশি লাগবে। এইরকম জিএস হলে কিন্তু সময় খুব কম লাগবে। বোঝা গেল? তাহলে পেপার 1 এর মধ্যেই তো জিএস আমার 50 মার্কস আকারে থাকবে।
তাই এর টাইমিংটা আমরা ম্যাক্স টু ম্যাক্স কত 30 মিনিট ইউজ করব। অর্থাৎ আজকে থেকে পরবর্তীতে যখনই আমি তোমাদের এই যে টেস্ট দেব, তোমরা কিন্তু সর্বোচ্চ 30 মিনিটে কমপ্লিট করবে। 30 মিনিটে যদি রচনাধর্মী প্রশ্ন চলে আসে, যে কথা রামিজ লিখেছো, যদি দেখা যায় পরীক্ষাতে পূর্ণ বাক্যে লেখা কোশ্চেন্স চলে আসে, মানে আমাদের 5 নাম্বারের কোশ্চেন্স বা 10 নাম্বারের কোশ্চেন্স, তখন কিন্তু এখানে সময়টা 1 ঘন্টা পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবে। বাকি তখন এখানে 90 মিনিটের জায়গায় 60 মিনিট ব্যবহার করে নেবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা মক টেস্ট শুরু করে দিলাম। এবার থেকে নেক্সট যে ক্লাসগুলো আমার চলতে থাকবে, আমি আপাতত এই মক টেস্টের মধ্যেই স্টিক করব। আর ফুল সেট মানে বাংলা, ইংলিশ, জিএস আর আমাদের ম্যাথ, রিজনিং মিলিয়ে যেটা ফুল লেন্থ টেস্ট, সেটা শুরু করব কখন? সেটা শুরু করব আমাদের এই কেপির পরীক্ষারও ডেট দিয়ে দিয়েছে। একটা ভালো কথা, আমরা তো ধরো এই ব্যাচে ডাব্লিউবিপি ছেলে মেয়েরাও আছো বা অনেকে কেপিরও আছো, স্পেশালি ডাব্লিউবিপি এসআই এর ছেলে মেয়েরা আছো, বাট এর মাঝখানে একটা ভালো খবর ঘটেছে, সেটা হলো কেপি এসআই মেন আমাদের জন্য কেন ভালো সংকেত বলছি। এর কোশ্চেন্স পেপার দেখলেও আমরা আইডিয়া পেয়ে যাবো যে এবছর তারা আবার কি করবে। বোঝা গেল? তো কেপি এসআই মেনের তারিখ হচ্ছে কবে? বছরের শেষের আগের দিন, 30/12/2025, যেটা হচ্ছে মানডে, টুয়েসডে, মঙ্গলবার। এই হচ্ছে পরীক্ষা কেপিএসআই মেন। তোমাদের এখানে কেউ আছো যে কেপিএসআই মেন দিচ্ছ? খাতা তো চেক করবো বটে। কেপিএসআই মেন দিচ্ছ কেউ আছো? 30/12/2025 টিউসডে কিন্তু পরীক্ষা। আর তোমাদের যে অ্যাডমিট সেটা ডাউনলোড হচ্ছে কবে থেকে? 22 তারিখ থেকে। সো 22/12/25 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু করে দেবে। ঠিক আছে? অ্যাডমিট যাদের কেপিএসআই মেন আছে, এটা ভালো করে দিয়ে এসো। আর এদিকে আমাদের ডাব্লিউবিপি সেম প্যাটার্ন, সেম নম্বর বিভাজন, সেম জিনিস কিন্তু। ঠিক আছে? তাহলে এইরকম ভাবে টেস্টগুলো চলতে থাকবে। যে সকল ছাত্রছাত্রী নতুন জয়েন করেছো, তোমরা দেখবে সবার প্রথমে, পুরনো ছেলে মেয়ের একটু 2 মিনিট ধৈর্য ধরো, নতুনদের জন্য একটু বলে দিই, অনেকে মাঝে মধ্যে যুক্ত হয়, তো তোমাদের বলি তোমাদের স্টেপ কি হবে। যত যা নিউ লার্নার যুক্ত হচ্ছ, যারা প্রিলি পাস করে আছো, নিউ স্টুডেন্টদের জন্য বলছি, সবার প্রথম তোমরা যে স্টেপগুলো ফলো করে দ্রুত র্যাপিড শেষ করতে পারবে সেটা একবার দেখে নাও। 1 নম্বর পয়েন্ট, অ্যাপের মধ্যে মাই কোর্সে গেলে তুমি তোমার কাঙ্ক্ষিত ব্যাচ খুঁজে পাও, যে ব্যাচে তুমি ভর্তি হয়েছো। ভেরি গুড। 2 নম্বর স্টেপ, সেই ব্যাচের মধ্যেই দেখবে লাইভ অপশন হয়, যার মধ্যে যখন লাইভ চলে লাইভের মধ্যে পাই। তারপরে দেখবে রেকর্ডেড বলে আমরা একটা অপশন পাই, যার মধ্যেই বেসিক্যালি অল কন্টেন্ট আমাদের এর মধ্যে চলে যায়। বোঝা গেল? তারপরে দেখবে একটা অপশন থাকে ডাউটস, সেই ডাউটস এর মধ্যে তুমি অ্যানসার সাবমিট করতে পারবে, পিকচার তুলে অ্যানসারের পিকচার সাবমিট করতে পারবে। ওখানেই তুমি অপশন পাবে একটা গ্রুপ, ওই গ্রুপের মধ্যে আমাদের নিজস্ব যত কমিউনিকেশন ওই গ্রুপের মধ্যে হয়। এই হচ্ছে সিস্টেম। এবারে অল কন্টেন্টের মধ্যে রেকর্ডেডে দেখবে তোমাদের আমি পুরো জিএস ফাউন্ডেশন, ইকোনমিটা গতকাল দিয়ে দিয়েছিলাম, পেয়েছিলে তো ইকোনমি? তো অল জিএস ফাউন্ডেশন ক্লাস ওখানে দেওয়া হয়েছে, অল জিএস ফাউন্ডেশন তোমাকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সেই জিএস ফাউন্ডেশন গুলো দেখে নেবে আর আমার সাথে টাইম টু টাইম মক টেস্টে পার্টিসিপেট করবে। যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, সবসময় 1 নম্বর ক্লাস থেকে ফলো করবে, তাহলে বুঝতে পারবে আমরা কি সিস্টেমে কি করছি, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? চলো আমরা তাহলে আজকের পড়াশোনার মধ্যে চলে যাই। আমাদের আজকের মক টেস্ট ছিল, মক টেস্টের প্রশ্নপত্র দেখেছো? যাদের নিজস্ব ঘরে প্রিন্টার থাকবে প্রিন্ট করে নেবে, তাহলে আরো রিয়েল ফিল পাবে। কেননা জাস্ট 2টো পাতা হবে, প্রিন্ট করলে তো 2টো পাতায় কাজ মিটে যাবে। এরপরে তো রেডি করে দিচ্ছি। সবার প্রথমে লেখা আছে, দেখো মন দিয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআও। আমি এখানে ওপেন করে দিই। স্ক্রিনে দেখতে পাচ্ছ? সবার প্রথমে দেখো স্ক্রিনে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স এক্সামিনেশন 2025 মক টেস্ট নাম্বার 1, পেপার 1 এর নাম জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক। এই জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক থেকে তোমার 2 ঘন্টা সময় পাবে।
পেপার 1, পেপার 2, পেপার 3। মনে করো পেপার 1 হলো জিএস অ্যারিথমেটিক, পেপার 2 হলো আমাদের ইংলিশ, আর পেপার 3 হলো আমাদের বাংলা। এই তিনটে পেপার মিলে কিন্তু একই দিনে পরীক্ষা হবে, একই দিনে কিন্তু পরীক্ষা হবে। পরপর কিন্তু পরীক্ষাগুলো চলতে থাকবে, এই পেপারগুলোর পরীক্ষা, এবং সপ্তাহের যে কোনো দিন পড়তে পারে। যেমন এবারে কলকাতা পুলিশের এই যে এসআই এর পরীক্ষাটা মঙ্গলবার পড়েছে, বুঝতে পেরেছো? তো যে কোনো দিন পড়তে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে তোমাদের আসল পরীক্ষা এখানে আরেকটু বেশি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, বাট এই কথাটা মাস্ট লেখা থাকবে যে অ্যান্সার মে বি গিভেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন নেপালি অনলি। যে কোনো একটা ভাষায় তুমি অ্যান্সার দেওয়া শুরু করবে, বাট অল দ্য আনসার্স মাস্ট বি ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ। বাট আমি যখনই লেখা শুরু করব প্রতিটি প্রশ্নের উত্তর যেন সেম ল্যাঙ্গুয়েজ হয়। আসল পরীক্ষাতে যখন কোশ্চেন্স থাকবে বাংলার পাশাপাশি নেপালি এবং ইংরাজিতেও প্রশ্ন লেখা থাকবে। ধরো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থী ন্যূনতম বয়স হতে হবে, তো সেটাই কিন্তু এরকম লেখা থাকবে যে টু বিকাম দ্য মেম্বার অফ রাজ্যসভা বলেছে যে কাউন্সিল অফ স্টেট মিনিমাম এজ রিকোয়ারমেন্ট, এইভাবে কিন্তু ইংলিশেও থাকবে এবং নেপালিতেও থাকবে। তুমি যেটাতে উত্তর লেখা শুরু করবে তোমার কিন্তু সমস্ত প্রশ্ন বা পরবর্তীতে যখন এই পেপারের যা লিখবে সেমটাই কিন্তু করবে। ডেসক্রিপটিভ পেপারে নেগেটিভ থাকে না, তুমি ভুল করলে 0 দেবে বা টিচারের ওপরে, যেমন মাধ্যমিক পরীক্ষায় যেভাবে করো এরকম। তোমার রাইটিং যদি ভালো হয় 10-এর মধ্যে টিচার 8, 9, 9.5 নাম্বার দেন। যদি অ্যাভারেজ হয় 4, 5, 6 এর মধ্যে থাকে, আর বিলো অ্যাভারেজ হলে 2, 3, আর খারাপ করলে 1, 2, আর যে যদি কিছুই পারে না তাহলে সে 0 পায়। এই হচ্ছে সিস্টেম, বোঝা গেল? এই হচ্ছে কোশ্চেন্স। এবার সবার প্রথমে আমি দেখব এই আজকের টেস্ট কারা কারা দিয়েছে। যারা দেওনি আমার তো আফসোস করে লাভ নেই, তোমার কেরিয়ার। একবার একটু খুলি, আজকে আধা ঘন্টায় লেগে গেছে না? অ্যাকচুয়ালি ওইটাই হয়, আসল পরীক্ষা দিতে গেলে তোমার সময় লেগে যায়, বোঝা যায় না। আসল তুমি যখন পরীক্ষা দেবে না, সময় কোথা দিয়ে চলে যাবে কিচ্ছু বুঝতে পারবে না। ওই জন্য বললাম লেখার অভ্যাস না থাকলে খুব মুশকিল হয়ে যাবে। দেখি কারা কারা দিয়েছে। তরুণ নাথ, তন্ময়, অভিজিৎ, পার্থ সারথী হাজরা, প্রিয়াঙ্কা, আলামিন স্যার মক টেস্ট, নেহা। প্রথম কে দিয়েছো? 11টা 4, রন্টু মজুমদার। আমি যে কোনো একজনের পেপার এখান থেকে পিক করছি র্যান্ডমলি। আর বাকি স্ট্যান্ডার্ড উত্তর তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। স্যাম্পল, এটা নতুন নাম দেখে বলি। ভারত শ্রীলঙ্কা পৃথক হয়েছে কোনটা কোশ্চেন ছিল নাকি, না এটা আগের দিনের করাচ্ছে নাকি? ভারত, এই রন্টু তুমি তো লিখেছো ভালো। রন্টু না, রাজু হালদার, রিজু হালদার। তা তোমার একটা পেজ পাচ্ছি কেন আমি? আর একটা পেজ এই যে পেলাম, একটা পেজে আসে না। ঠিক আছে, আমি একজনেরটা নিচ্ছি।
ভয়েস হচ্ছে না না, এবার চলে আসবে। কিবোর্ডে কাজ করছিলাম, মিউটে ক্লিক পড়ে গেছে। তোমাদের টেস্ট নিয়ে আমি খুব এক্সাইটেড, বুঝতে পেরেছো? খুব এক্সাইটেড। মক 1 এটা চলো একটা খাতা নিয়েছি। হ্যাঁ, তো একজনের খাতা আমি সবার প্রথমে নিয়েছি। সবার প্রথম রাজু হালদার, প্রত্যেকে নিজের সামনে নিজের খাতা তোলো, নিজের সামনে নিজের পেন পেপার ওঠাও। খাতা নিয়েছো চোখের সামনে? সবার প্রথম ও যেমন ওর নাম লিখেছে, ভালো কথা, পরীক্ষার খাতায়ও তুমি তো ওপরে তোমার নাম লেখা থাকবে, অসুবিধে নেই, লেখার নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে সেই জিনিসটা করবে। চলো কেমন লিখেছে দেখি। সবার প্রথমে যারা এই কাজটা করনি, পুরো কেটে দাও জিনিসটা, বুঝতে পেরেছো? এই দেখো প্রশ্ন কি ছিল, 1.1, ভালো করে দেখো, আমি নিয়ে যাচ্ছি প্রশ্নে। এই দাগ নাম্বার দেওয়া ভেরি ইম্পর্টেন্ট, নইলে কিন্তু নম্বর পাবে না। আচ্ছা, আরেকটা ভুল করেছো, গ্রুপে জেনারেল স্টাডিজ, এইটা তোমার উপরে লিখতে হতো। ওপরে লিখবে গ্রুপে, যেহেতু একই দিনে তোমার পেপারগুলো হবে, এবং পেপারের মধ্যে পেপার 1, তার মধ্যে আবার জিএস, তার মধ্যে আবার অ্যারিথমেটিক। সো একের দাগের ম্যাথ করছো নাকি একের দাগের জিএস করছো, এই বোঝার সুবিধার্থে এখানে একটা লেখার ভুল হয়েছে, যেটা তুমি লিখবে গ্রুপ এ। যেমন প্রশ্নে লেখা থাকবে, নিজের মতো করে নয়, প্রশ্নে যেমন লেখা থাকবে হেডিং সেটাই। ডান। এই ডান দিকে যে নম্বর বিভাজন আছে, ওই নম্বর কিন্তু লিখতে হবে না, শুধু উপরে গ্রুপ এ জেনারেল স্টাডিজ, তারপরে দেখো একের দাগের 1, এই যে গ্রুপ এ জেনারেল স্টাডিজ লেখা ছিল, নম্বর বিভাজন লিখতে লাগবে না। এই যে তুমি ধরো একের দাগের 1টা হচ্ছে, তাহলে একের দাগের 1টার উত্তর লিখবে। এমন যদি কারোর হয় প্রথম দুটো তার হচ্ছে না, সে প্রথমেই 3 নম্বরটা দিয়ে শুরু করবে, অবশ্যই করতে পারো। সেক্ষেত্রে তোমার দাগ নাম্বার কিরকম হবে, সেক্ষেত্রে তুমি যখন কোশ্চেন্সের অ্যান্সার লেখা শুরু করবে, তখন তুমি এই যে একের দাগ মেইন দাগ ছিল, তারপর সাব দাগ ছিল 3, 1 2 3, এই এই তারপরে তুমি উত্তর লেখা শুরু করবে, নম্বর পেয়ে যাবে। এমনটাও হতে পারে, ধরো প্রথমে তোমার 6টা বা কোশ্চেন্স আছে, 6টার মধ্যে 4টে তোমার হয়েছে, তো তুমি 4টে লিখতে পারো, বাকি দুটো স্কিপ করতে পারো। ক্লিয়ার? তাহলে প্রথম যে প্রশ্ন ছিল, দেখিও কি উত্তর করেছে। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর, কোথায় গেল, হ্যাঁ, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়? একের 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 এক উত্তর হচ্ছে, আর এদিকে স্পেস রাখবে, এক স্কেল পরিমাণ স্কেল রাখবে, কেননা সেখানেই কিন্তু মার্কসটা বসে। ফর এক্সাম্পল, এটা তোমার হাতে স্কেল আছে, স্কেল যদি না থাকে, মোটামুটি একটা এক স্কেল সমান, এই যে স্পেসিংটা রেখেছে খুব ভালো স্পেসিং, যেমন প্রশ্নের পিডিএফ এও দেখবে লেফট সাইডে কিন্তু অলওয়েজ স্পেস রাখা থাকে। এখানে লেফট সাইডে দেখবে স্পেস রাখা আছে, কেন তুমি যেটা করছো তোমার মার্কসটা ওখানেই জমা পড়বে, তোমার মার্কস এখানেই জমা পড়বে। সো লেফট সাইডে এক স্কেল পরিমাণ জায়গা ছাড়বে, খুব বেশি নয়, একটা স্কেল পরিমাণ। তো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীকে ন্যূনতম 30 বছর বয়স হওয়া প্রয়োজন, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ হিসেবে গণ্য করা হয়। অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো লিখেছো, প্রথম প্রশ্নেই তুমি 2 নম্বর। চলো পরবর্তীতে দুয়েরটা, 1-2 তড়িৎ আদানের এসআই একক হলো কুলম্ব। কোথায় পেলে তুমি এই প্রশ্ন?
একের দুইয়ের প্রশ্ন কি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে, এইরকম অপশন ভুল যদি তুমি করো আসলেই কিন্তু তুমি এই পরীক্ষার এই কোশ্চেন তুমি ঠিক লিখেছো, বাট তুমি আসলেই পাবে কিন্তু 0, কারণ এক্সামিনারের কাছে তোমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে একের দাগের দুইয়ের প্রশ্ন। কথা কি বুঝছো? এই জিনিসগুলো শিখছো, শুনছো তো সবাই? আসলেই কিন্তু তুমি এখানে পাবে 0, তার কারণ তুমি দাগ নাম্বারটাই ভুল করেছো। যে টিচার খাতা দেখবেন তিনি এটা মেলাচ্ছেন একের দাগের 2 হিসাবে, বাট একের দাগের 2তে আমাদের প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। এইগুলো এক্সাম সেন্টারে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু গড়বড় হয়ে যায়, তাই আগে থেকে সেই ভুলটা যাতে না হয় আমরা সেই জিনিসটা করার চেষ্টা করছি। স্পষ্ট? চলো তাহলে দেখো এখানে যদি তোমার এখানে প্রশ্নটা দেখি যে প্রথমটা 2 পেলে পরেরটা 0 পেলে, বিকজ তুমি দাগ নাম্বার ভুল করেছো, তাহলে সেই রকম ধরতে গেলে এখন 3এরটাও ভুল হবে হয়তো। তড়িতাদানের এসআই একক কি করে হবে? কি করলে? এত সুন্দর লেখা, সেই টিচার যিনি খাতা দেখবেন তিনিও আফসোস করবেন। যেটুকু উত্তর সেটুকু লিখলে পূর্ণ মার্কস পাবো তো না, পূর্ণ বাক্যে লিখতে হবে রাতুল মন্ডল। এটা আমরা ডে 1 থেকে বলছি, এটা আমরা ডে 1 থেকে বলছি। তো তুমি এখানে ভুল করে ফেলেছো, দেখি ও কত পাই, তবুও আমি এক্সাক্ট আমি এখানে মার্কিং করি। 3এর দাগের কোশ্চেন, তড়িতাধানের এসআই একক, ওটা 2 করে ফেলেছে। এটাতেও 0 যাবে, ওই কারণে আমি কোশ্চেন আর পড়বই না। তারপরে চোখের যেটা ছিল 5এর দাগের ছিল, ওটাও 4 করে ফেলেছে, কারণ বাস্তবেই এটা হবে। ফিনল্যান্ডের এটা 6 ছিল, বাস্তবে আমি নাম্বার দিয়ে দিলাম, তোমার মন জয় করার জন্য কোনো লাভ হবে না কিন্তু। এবারে আসি 2এর দাগের কোশ্চেন। সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের জাতীয় পশুর নাম কি? এই ছিল প্রশ্ন না? তো 2-এর 1 ঠিক আছে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ, কারেক্ট লিখেছো এটা। তারপরে এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠরা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, অ্যাডিশনাল ইনফো দিয়েছো, আমার এইটুকুতেও নাম্বার পেয়ে যাব। তারপরের প্রশ্ন রয়েছে ভারতের জাতীয় পশুর নাম কি? তাহলে এখানে কি দিয়েছো? জাতীয় পশুর নাম হলো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। প্রজেক্ট টাইগার আমাদের 1973-তে শুরু হয়েছিল। হ্যাঁ, নম্বর পাওয়ার মতো যোগ্য করেছো এখানে। চলো পরেরটা দেখি। 2-এর দাগের প্রশ্ন, হাইকোর্ট সংবিধানের কোন ধারার অধীনে রিট জারি করতে পারে? কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্য 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লিখুন। তাহলে প্রশ্ন কি, হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করতে পারে। রিট জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে বেশি। কার্বন ডাই অক্সাইড ছাড়া অন্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন, ওজোন ইত্যাদি। আর একটা প্রশ্ন করেছিল, হ্যাঁ এটা একটাই প্রশ্ন, এখানে 2 আর এখানে 2। নাইট্রাস অক্সাইডও হতে পারতো অপশন হিসাবে, নাইট্রাস। পরেরটা দেখি। 3 নম্বর প্রশ্ন, ভারত শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা পৃথক হয়েছে? পশ্চিমবঙ্গের কোন শহরকে ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয়? সকলে কিন্তু খাতা মেলাও। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা পৃথক হয়েছে? পশ্চিমবঙ্গের কোন শহরকে ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হচ্ছে? দেখি প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা, কারেক্ট। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে ডুয়ার্সের প্রবেশদ্বার বলা হয়, গেটওয়ে অফ ডুয়ার্স যেটাকে বলা হয়ে থাকে। উত্তর পূর্ব ভারতের বাণিজ্য এবং পার্বত্য অঞ্চলের প্রবেশদ্বার এই অঞ্চলটি। চতুর্থ প্রশ্ন কি ছিল? চতুর্থ প্রশ্ন, আচ্ছা এখানেও 4 পাবে। ভালো লিখলে নম্বর কাটবে না কিন্তু, বলে দিলাম। বাট ওই আজকে তুমি যে ভুলটা করেছো ওটা একটা মেজর ভুল। কত হচ্ছে আমরা একবার কাউন্টিংও করব। আগেরটাই নম্বর দিয়েছিলাম, হ্যাঁ দেওয়া হয়েছে। আগেরটাই এখানে 4 পেয়েছে, এটাও 4। পরে বেকিং সোডা।
চতুর্থ প্রশ্ন, বেকিং সোডা বা খাবার সোডার প্রধান রাসায়নিক উপাদান কি? রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করছে কোন হরমোন? এই ছিল কোশ্চেন। উত্তর, বেকিং সোডার বেকিং সোডার রাসায়নিক নাম লিখেছো সোডিয়াম বাইকার্বনেট, সংকেত দিলে এটাই আরো ভালো হতো, কোনো অসুবিধে নেই। NaCO3। রক্তে শর্করার মাত্রা যেটি নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে ইনসুলিন হরমোন, আর এদিকে সোডিয়াম বাইকার্বনেট দেওয়া যেতে পারে নাম্বার, অসুবিধা নেই। স্বাধীন ভারতের পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 2025 সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট ব্যাটেন, আর তার পরের পার্টটা আসেনি, তাই আমরা এই প্রশ্নে কেবল এখানে 2 নম্বর দেব। পরেরটা 3 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের ওই 18 নম্বর ক্যারি করছে। 3-এর 1 পাকিস্তান শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? রাষ্ট্রপতি ক্ষমার ক্ষমতা মানে প্যারাডনিং পাওয়ার কোন ধারায় বর্ণিত? লাইফ ডিভাইন কে রচনা করেন? তাহলে পাকিস্তান শব্দটি প্রথম প্রবর্তন করেন চৌধুরী রহমত আলী। আচ্ছা, চৌধুরী রহমত আলী, এটাই জানতে চাওয়া হয়েছিল, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে রাষ্ট্রপতি ক্ষমার ক্ষমতা 72 নম্বর ধারায় বর্ণিত হয়েছে, ঠিক আছে। লাইফ ডিভাইন হলেন শ্রী অরবিন্দ ঘোষ, ঠিক আছে, 6 নাম্বার। পরবর্তীতে ডাইনামোর প্রধান কাজ কি? 2, ডাইনামোর প্রধান কাজ কি? যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। তারপরের প্রশ্ন ছিল কাপড় কাচা সোডা, ওয়াশিং সোডা, তার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা যেটিকে বলা হয়ে থাকে, তার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। দিয়েছো কই? হ্যাঁ দিয়েছো। তারপর আচ্ছা, এখানে তাহলে কত নাম্বার পাচ্ছে? 4 হলো এখানে। এরপর ভালো লিখেছে, লেখার ধরন ভালো, কিন্তু ওই একটু ভুল না করলে নম্বরগুলো পেয়ে যেত। ওই যেমন মনে করো পরীক্ষা আমার বিরাট ভালো হয়েছে, বাট ওএমআর এ ভুল করে এসছি, তো পুরো শেষ, ওই রকম হয়ে গেছে। পরীক্ষা ভালো দিয়েছে বাট দাগ নাম্বার গন্ডগোল। পরের প্রশ্ন 3 নম্বর, কার্পাস তুলা চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযুক্ত? বিহারের দুঃখ সরব বিহার নামে পরিচিত কোন নদী? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? কার্পাস ব্র্যাকেটে দেখবে তুলো লেখা ছিল, এই জিনিসটা করবে। চাষের জন্য কালো মাটি যা রেগুর নামে পরিচিত, যা প্রধানত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে কার্পাস চাষ হয়। এই প্রশ্নটা আমি তোমাকে সম্পূর্ণ নাম্বার দেব না। এই যে প্রশ্নটা ছিল কার্পাস বা তুলো চাষের, এই যে প্রশ্নটা অঞ্চল তুমি দিয়েছো, এই প্রশ্নের সর্বোচ্চ 1 নম্বর দেওয়া যাবে। ভুলগুলো আমি শেষে বলে দিচ্ছি, উত্তর দেখাবো, স্ট্যান্ডার্ড একটা উত্তর। বিহারের দুঃখ বলা হয় সরোয়াব বিহার, যেটা হচ্ছে কোশি নদী, ঠিক আছে, এটাতে 2, নো ডাউট। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা বর্তমানে যা হয়ে গেল প্রেসার 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 প্রেসার। এই ছেলেটা কিন্তু জানে, আমার বিশ্বাস ও জানে। হয়ে গেল। আগে দিয়েছে বিরাট কোহলির মতো, সেঞ্চুরি করার পরে যে ওই বলে উনি আউট হয়ে যাবেন,
উনি নিজেও ভাবতে পারেন এবং নিজেও দেখবে যে কেমন একটা অস্বস্তি ফিল করছিলেন। ও লোকসভা সদস্য সংখ্যা সে 250 করে ফেলেছে, এদিক 43-45 সব লিখে ফেলেছে। যা, আবার এইটা আবার ঠিক করেছে, ও বুদ্ধি করে আবার এইটা ঠিক লিখেছে, এই যে তথ্যটা দিয়েছে এটা ঠিক লিখেছে। কই গেল যে উত্তরপ্রদেশে লোকসভা আসন সংখ্যা সর্বাধিক, ও পুরো রাজ্যসভায় চলে গেছে, পশ্চিমবঙ্গের 42। এই লাইনটা ঠিক হচ্ছিল, হতে হতে গন্ডগোল। পপিতা আমারও সেম হয়েছে কনস্টেবল এক্সামে, হ্যাঁ ওই প্রেসারেই এইটাও ভুল করে ফেলেছে। চলো কত পেয়েছে দেখি, ক্যালকুলেট মানে একদম মুখে মুখে হিসেবটা করো, আমি যোগ করছি, করো করো করো, আমার গলিয়ে যাবে। কত পেয়েছে দেখি। ভালো লিখেছে ছেলেটা, ভালো। এটা একটা রিয়েল এক্সামের মতো মনে হয়েছে, যে না ইন্টারনেট দেখে লেখা না, এটা গুগল সার্চ করে লেখা না, বোঝা গেছে ছেলেটার লেখাটা দেখে। ভালো হয়েছে রিজু, ভালো করেছো। ও পেয়েছে 2 আর 1-এ 3, 3 নাম্বার, 3 নাম্বার। যা, আচ্ছা প্রথম থেকে দেখি। ও পেয়েছে 2, এগুলো সব শূন্য পেল, চেক করলাম না কারণ 2 নাম্বার ওখানে দেব, এখানে 4 নাম্বার, 6 নাম্বার, 6 আর 4 10 নাম্বার, 10 নাম্বার, 10 আর 4 14, 14 আর 4 18, আর 2 20, 20, 20 আর 6 26, 26 আর 4 30, 30, 30 আর 1 31, 32 33। চেষ্টা ভালো করেছে, ভালো করেছে ও। আউট অফ 50 ও 33, আসল পরীক্ষায় হয়তো 33-এর জায়গায় ওই 30 প্লাস মাইনাস 1-2 হতে পারে, প্লাস মাইনাস 1 বা 2 এরকম হতে পারে, কারণ আরো অন্যান্য কারণে 1/2 নাম্বার কাটতে পারে। ভালো চেষ্টা করেছো, খুব ভালো চেষ্টা করেছো। ঠিক আছে চলো, এবারে আমি একটা স্ট্যান্ডার্ড উত্তর দেখাই যে কেমন হতে পারে। তোমাদের কার কত স্কোর এসছে বলো। না হ্যান্ডরাইটিং খারাপ থাকলে নাম্বার খুব একটা এফেক্ট পড়ে না, তোমার তথ্যটা বোঝানো গেলেই হলো, সুন্দর করে তথ্যটা বোঝানো গেলেই হলো। ঠিক আছে, 38 পপিতা, রামিজ 36, ও পাপাই পণ্ডিত, আচ্ছা আমি কেন পপিতা বললাম, পাপাই পণ্ডিত 38, সৌরভ 45, অ্যান্সার বলে দেবো এবারে। হিট 46, বিনোদ পল কত 32, 40, ঈশার 46। আচ্ছা, টেস্ট ভালো লেগেছে দিয়ে, পরের দিন কিন্তু আবার টেস্ট হবে, এরকম ব্যাক টু ব্যাক টেস্ট চলবে, খুব ভালো লাগছে কিন্তু আমারও, কারণ এই টেস্ট নিয়ে আমিও খুব হ্যাপি। না আমি একজনেরই করেই চেক করব, কারণ দেখো সবাই চাইবে যে তার খাতাটা চেক করুক, তো আমি বরাবরই সেই ডে 1 থেকে বলি, কারণ এবার থেকে যেহেতু মক টেস্ট চালু হচ্ছে, সবারই চেক করতে গেলে একই জিনিস এবার সময় কনজিউমিং হয়ে যাবে। সর্বোচ্চ 1 থেকে 2টো করা যেতে পারে, তার বেশি নয়। আজকে যেহেতু বলেছো আমি আরেকজনের র্যান্ডমলি নিচ্ছি, ঠিক আছে, আরেকজনের র্যান্ডমলি নিচ্ছি, 1 থেকে 2টো, বাকিরা মিলিয়ে নিতে হবে, সেই টিউশনের ব্যাচে যেমন হয়, এ তো আমি বলি, সব তো তোমরাও বোঝো, সব তো সবার দেখা সম্ভব না, নিজের একটু বুদ্ধি করে মিলিয়ে নিতে হবে। আমি স্ট্যান্ডার্ড উত্তর দেখিয়ে দিচ্ছি, আমার আর একটা যে কোনো কারোর একটা নিচ্ছি, চেষ্টা করব নতুন নাম নেওয়ার জন্য। এই সৌরভ, তোমাদের তো মাঝে মধ্যেই নিই, একটা নতুন নাম দেখে নিই র্যান্ডম। কিন্তু ছবিগুলো সব এক জায়গায় পাঠালে ব্যাপারটা জমে যেত, কিন্তু কারোর ছবি এক জায়গায় নেই, একটা একটা করে ছবি। অর্ণব মিশ্রা, ও 3টেই আমি এক জায়গায় পেয়ে গেছি, ও 3টে ছবি দিয়েছে। অর্ণব, অর্ণবের ওপরে ঈশারটা রয়েছে, তাই ঈশা তোমারটা আজকে দেখবো না। প্রথম প্রশ্ন কি রাজ্যসভার ছিল? হ্যাঁ। দেখছি না মানে এই নয়, তোমাকে কিন্তু যে টেস্ট দিতে হবে না তা নয়, তোমাকে টেস্ট দিয়ে যেতে হবে সমানে, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, এর নাম হচ্ছে অর্ণব মিশ্রা, ওর একটা নিলাম, এই একটা নিলাম, দুটো, দুটো আর একটা নিয়ে নিই, 3টে পেজ হয়েছে, দুটো আর একটা 3টে। দেখি অর্ণব বাবু কি করেছে। আমি যখন MBA তে পড়ি তখন আমার একটা বন্ধু ছিল অর্ণব, খুব ভালো ছেলে, আর দেখা সাক্ষাৎ নেই।
ডক 2 ফর অর্ণব। অর্ণবের খাতা একবার দেখে নি। অর্ণব দাগ নাম্বার দিয়েছো, মার্জিন মেনটেন করেছো, ভালো কথা, খুব ভালো, ভালো করেছো। উপরে শুধু ওই জিনিসটা লিখবে যে গ্রুপ এ জেনারেল স্টাডিজ, এটা তো বুঝে গেছো নিশ্চয়ই কি লিখতে হবে বললাম। গ্রুপ এ আমার এখানে হচ্ছে জেনারেল স্টাডিজ, বাস। ফটাফট দেখে নিই। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স হতে হয় রাজ্যসভার জন্য 2 নম্বর। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, সালও মেনশন করেছো, এটাও ওকে দেব, এখানেও 2 দেব। আর তড়িৎ, পরের প্রশ্নটা কি ছিল, তড়িৎ আধানের এসআই একক কি? তড়িৎ আধানের এসআই একক কুলম্ব, 2 দেব। পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে ফালুট, এখানেও 2 দেব। তারপরে দেখি নিজে নিজে টেস্ট দেবে, যেন কেউ দেখে দেখে দেবে না। মানবদের চোখে ট্র্যাকোমা দ্বারা আক্রান্ত হতে পারে, এটা চোখে, ঠিক আছে। ফিনল্যান্ড হেলসিঙ্কি, তেমন এখানে কটা আসলো? 6ই আসলো, ঠিক আছে, 6ই পেয়ে গেল এখানে। পরেরটায় ফুল নাম্বার পেয়ে যাবে নাকি? পরের প্রশ্ন কি ছিল? সাতবাহনদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাতীয় পশুর নাম, কিন্তু বোঝাই যাচ্ছে ঠিক লিখেছে। হাইকোর্টের রিট 226 নাম্বার। আর কার্বন ডাই অক্সাইড, ব্যাথিল, মিথেন আর সিএফসিস দিয়েছো। ভারত শ্রীলঙ্কা পক, শিলিগুড়ি, 4। বেকিং সোডা, বেকিং সোডা, সোডিয়াম বাইকার্বনেট, ইনসুলিন হরমোন, এটাও ঠিক। স্বাধীন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন, কিন্তু ওটা হাঙ্গেরিয়ারে, ওটা তুমি কি লিখে দিয়েছো? ক্রাসানো হোরকাই, ক্রাসানো হোরকাই। তার আগে তুমি ওইটা যেটা করেছো সেটা হচ্ছে লাসলোকে এল দিয়ে শর্টকাট করে দিয়েছো, চলবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। এখানেও 400, সবই তো ফুল মার্ক। সত্যি সত্যি লিখে থাকলে ভালো করেছো। পাকিস্তান শব্দটি প্রথম প্রবর্তন করেন চৌধুরী রহমত আলী, এটাও ঠিক করেছে। রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা 72 ধারার অধীনে, এটাও ঠিক লিখেছে। লর্ড লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, এটাও ঠিক আছে, এখানেও 6 পেল। ডাইনামোর প্রধান কাজ যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। কাপড় কাচা, সোডিয়াম কার্বনেট, ও আর একটা পারেনি বোধহয় এখানে, মানে এখানে ওর কেবল হয়ে যাচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার। আর 3-এর দাগ 2 বাদ গেল, হ্যাঁ মনে রেখো 2 বাদ গেল। 3-এর দাগে কোশ্চেন ছিল কার্পাস বা তুলা চাষের জন্য উপযুক্ত মাটি কৃষ্ণ কার্পাস মৃত্তিকা, ব্ল্যাক কটন সয়েল। অ্যাকচুয়ালি রেগুর লিখবে মেন, এখানে রেগুর, এখানে আমি 1 নাম্বার কাটব। রেগুর, যা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা নামে পরিচিত বা যাকে আমরা ব্ল্যাক কটন সয়েল বলছি, এখানে 1 নাম্বার দেব। বিহারের দুঃখ কোশি নদীকে বলা হয়, লোকসভার সর্বাধিক আসন সংখ্যা, এইটা এক্সপ্লেন করবে, এখানেও 1 নাম্বার দেব, কারণ এটা যেহেতু রিসেন্ট চেঞ্জ হয়েছে, অনেকে 552 লিখতে পারে, এটা তুমি ঠিক লিখেছো। অর্থাৎ এই জায়গায় তোমাকে আমি 6-এর মধ্যে তুমি পাচ্ছ 5। ছেলেটার কত করেছে দেখি তাহলে। 5 পেলো এখানে, 5, 9, 15, 19,
23, 27, 31, 35, 37, 39, 41, 43, 45, 47। খুব ভালো দিয়েছে, 47 পেয়েছে। এবার আসল পরীক্ষা এটা 45 প্লাস মাইনাস হবে, 50-র মধ্যে ও 47 স্কোর করেছে, রিয়েলে এটা 45 প্লাস মাইনাস 2 হতে পারে। বোঝা গেল? ভালো করেছে, ভালো করেছে। চলো আমরা এবার স্ট্যান্ডার্ড উত্তরগুলো দেখে নিই, এর নোট সহ এর মধ্যেই রেখে দিয়েছি। তাহলে প্রশ্ন কি কি ছিল একবার করে প্রশ্নটা চোখ বুলিয়ে নিই, তাহলে সুবিধা হবে। প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। আমি মেবি এখানে কোশ্চেন লিখে রেখেছি। এখানে দেখো 3x6 ক্যাটাগরিতে ছিল, সাতবাহন এটা ছিল 4x5, আর তারপরে ভারত শ্রীলঙ্কার এখানে ওটাও এখানে 5টা লিখতে হয়, আর এখানে তোমার 3টা লিখতে হবে। 6 নম্বরের প্রশ্ন। চলো অ্যান্সার গুলো দেখি। সবার প্রথম যে প্রশ্নটা আমরা পেয়েছিলাম, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য, টু বিকাম দা মেম্বার, রাজ্যসভা বলেছে মেম্বার অফ কাউন্সিল অফ স্টেট। তাহলে রাজ্যসভা, অ্যান্সার গুলো ভালো করে দেখো। অ্যান্সার ভুল দিলে কি হবে? অ্যান্সার ভুল দিলে নম্বর পাবে না। আচ্ছা আজকে ও চকলেট খাওয়ার কথা বলেছিলাম না, ওটা আমি ক্যালকুলেট করে নিচ্ছি, কে পেয়েছিল সত্যি কথা বলবে, আমি দেবো, অসুবিধা নেই। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কত? রাজ্যসভা মানে হচ্ছে কাউন্সিল অফ স্টেট, রাজ্যসভা স্থায়ী কক্ষ, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে, রাজ্যসভার সভাপতি চেয়ারম্যান। রাজ্যসভা কি মনে রেখে দেবে, এটা একটা স্থায়ী কক্ষ, যা ভেঙে যায় না। লোকসভা যেমন ভেঙে দেওয়া যায়, রাজ্যসভা যায় না, তো এটা একটা স্থায়ী কক্ষ হয়ে থাকে। এর সদস্যরা হওয়ার জন্য 30 বছর বয়স প্রয়োজন, আর 6 বছর পর্যন্ত তাদের টার্ম হতে পারে। এটা গেল রাজ্যসভা। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সঠিক উত্তর কি? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে, একদম সঠিক উত্তর, যেটা 1905 সালে পুনেতে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কেমন ধরনের স্ট্যান্ডার্ড উত্তর হতে পারে দেখতে পাচ্ছ তো, এইরকম। এরপরে দেখো কি কোশ্চেন ছিল, তড়িৎ আধানের এসআই একক কি? 3-এর দাগের প্রশ্ন, তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, এটা সবারই জানা কথা, কুলম্ব ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি? দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে ফালুট। ফালুট হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট পিক, যা সান্দাকফুর কাছে অবস্থিত, এরকম বলা হয়েছে। বা তুমি তিস্তার কোন পাশে অবস্থিত সেটাও বলতে পারবে, এভাবেও অসুবিধা হয় না। তারপরের প্রশ্ন কি ছিল, মানবদেহের কোন অংশটি ট্রাকোমা রোগ দ্বারা আক্রান্ত হয়? ট্রাকোমা দ্বারা সাধারণত মানবদেহের চোখ, যে কনজাংটিভিয়া এবং যে কর্নিয়া, এই যে অংশ, ট্রাকোমার দ্বারা সব থেকে। বা তুমি যদি শুধু চোখ বলো পেয়ে যাবে, অসুবিধা নেই। ফিনল্যান্ডের রাজধানী কি? হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? হেলসিঙ্কি। এরপরে দেখো এই প্রশ্নটা, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? ভারতের জাতীয় পশুর নাম কি? দেখি সাতবাহনদের প্রতিষ্ঠাতা কে হয়? শিমুক হচ্ছে সাতবাহনদের প্রতিষ্ঠাতা। কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল কোন অঞ্চলে? হ্যাঁ, সেই কৃষ্ণা গোদাবরী উপত্যকা অঞ্চল রাজত্ব করত, সেটাই অন্ধ্র বলা হয়েছিল তাদেরকে, সেই জায়গাটা বলেছে। ভারতের জাতীয় পশু বাঘ, তাই না? বাঘ। পরবর্তীতে যদি আমরা আসি, হাইকোর্ট সংবিধানের কোন ধারার অধীনে রিট জারি করতে পারে কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্য দুটি গ্রিন হাউসের নাম? হাইকোর্ট সংবিধানের ধারা 226 226 এর অধীনে মৌলিক অধিকার সহ অন্যান্য আইনি অধিকার বলবৎ করার জন্য রিট জারি করতে পারে। কত সুন্দর লেখার ধরন, যে কেন রিট জারি করতে পারে, রিট কি জিনিস সেটাও কিন্তু এখানে এক্সপ্লেন করে দেওয়া হলো। উত্তরটা লেখার ধরন দেখো, সিম্পল লাইনে লিখেছে, কিন্তু এটাই পার্থক্য হয়ে যায় একটা নর্মাল স্টুডেন্ট আর একজন যে ওই একই রাইটিং এ কেউ 8 নাম্বার আর কেউ 4 নাম্বার পায়, তার পার্থক্যই যে হাইকোর্ট, কারণ তোমাকে মনে রেখে দেবে যিনি খাতা দেখছেন ব্যাপারটা আপ টু হিম অর হার, তার উপরে তিনি ডিসাইড করবেন। তিনি যদি তোমার লেখা দেখে সন্তুষ্ট হন তাহলে তিনি তোমাকে মন খুলে নাম্বার দেবেন, বা তিনি যদি তোমার লেখার মধ্যে খামতি পান তিনি চাইলেই নম্বর কাটতে পারেন। এই ডেসক্রিপটিভের এই জায়গাটা এরকম যে তুমি মনে করো বিরাট কোনো চ্যালেঞ্জ করলে এ করলে তা করলে, সেই রকম সাধারণত ডেসক্রিপটিভ খুব একটা বাড়ে না, এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। তথ্য ক্লিয়ার থাকলে নাম্বারটা পেয়ে যাওয়া যায়, বাট তা সত্ত্বেও যদি হাফ নাম্বার কাটি তোমার কিছু করার নেই। দেখো
তাহলে কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্যান্য দুটি গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমরা মিথেন আর নাইট্রাস, নাইট্রাসটা একজন লিখেছে বোধহয়, এটা খুব ভালো এক্সাম্পল তো, মিথেন আর নাইট্রাস অক্সাইড অনেকবার পরীক্ষাতে এমসিকিউ আকারেও এসছে নাইট্রাস অক্সাইড। ভারত আর শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা পৃথক হয়েছে? ভারত শ্রীলঙ্কা যারা পক দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, এবং মান্নার উপসাগর বলতে পারো এর মধ্যেও রয়েছে। এই দেখো একই উত্তর বাট দুটোই মেনশন করেছে। শিলিগুড়ি শহরকে, শিলিগুড়ি যেটা আমাদের ডুয়ার্সের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ডুয়ার্স বলা হয়, কারণ এই শহরটি উত্তর পূর্ব ভারতের বাণিজ্য এবং পার্বত্য অঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে, গেটওয়ে হিসেবে কাজ করে থাকে। বেকিং সোডা, খাবার সোডার প্রধান রাসায়নিক উপাদান কি? রক্তের শর্করার মাত্রা কোন হরমোন নিয়ন্ত্রণ করে? তাহলে দেখো বেকিং সোডা মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এইরকম রাসায়নিক নাম আসলে সংকেত মাস্ট, NaHCO3, বোঝা গেল? তাহলে সর্বদাই চেষ্টা করবে তোমাকে এখানে রাসায়নিক সংকেতটা ম্যান্ডেটরি, যখনই এই জিনিস আসবে, নইলে তিনি চাইলে 2 এর জায়গায় 1 দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, সিঙ্গলীলা শৈলশিরা অবস্থিত লেখা যাবে, অসুবিধা নেই, কারণ দার্জিলিং শৈলশিরা আর সিঙ্গলীলা শৈলশিরা দার্জিলিং রেঞ্জ, এই সিঙ্গলীলা রেঞ্জেই অবস্থিত। এরপরে দেখো রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ ইনসুলিন হরমোন, আর এই জায়গায় দেখো অগ্নাশয়ের কোন কোষ থেকে খরিত হয় সেটা মেনশন করা হয়েছে। অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে কোষ প্রবেশে সাহায্য করে। ভালো স্ট্যান্ডার্ড লেখা। এরপর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 2025-এর সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। সময়কাল না দিলেও চলবে, অসুবিধা নেই, এটা কঠিন তুলনামূলক মনে রাখা যায় না। 2000, আচ্ছা এটা 2023 নয়, সরি, এটা আমরা করেছি কত, 2025, 2025, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক লসলো স্ক্রানহোরকাই। নোবেল কমিটি তার সৃষ্টিশীল এবং দূরদৃষ্টি সম্পন্ন কাজের জন্য নোবেল পুরস্কার দিয়েছে 2025-এর সাহিত্যে। আচ্ছা, ব্যাখ্যামূলক পরের প্রশ্ন, যেটা 6-এর দাগের, একটু বড় হবে ভেবেছি। পাকিস্তান শব্দর যে প্রশ্নটা দিয়েছে, রিসেন্ট একটা পরীক্ষাতে হয়েছিল, ওখানেও আমাদের একটা পরীক্ষা দিয়েছিল, এই যে চৌধুরী রহমত আলী, এইটুকু লিখলেও হয়ে যাবে উত্তর, বাট এখানে আরেকটু দিয়ে দিয়েছেন যে তিনি তার যে পুস্তক যে নাও আর নেভার আর উই টু লিভ অর ফর এভার, এটিতে উল্লেখ করেন। কোথায় এটা মেনশন করেন সেটাও মেনশন করা হয়েছে, না করলেও চলবে। এরপরে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা 72 নম্বর ধারা, মানে কারোর শাস্তি বা ক্ষমা স্থগিত করা বা লঘু করা, বা তিনি কম করতে পারেন। ক্ষমা মানে যে পুরোপুরি মকুব সেটা হতে পারে, বা লঘু হতে পারে। তো এই যে জিনিস, সেই জিনিসটা তিনি, হ্যাঁ এসআই প্রিলিমসে ছিল না, হ্যাঁ ওই চৌধুরী রহমতের কোশ্চেনটা ছিল, রিসেন্ট পরীক্ষাতে ছিল, মনে পড়লো। লাইফ ডিভাইন কার লেখা? অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসছে, তাহলে সঠিক উত্তর কি হবে? শ্রী অরবিন্দ ঘোষ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তার দর্শন এবং আধ্যাত্মিক যোগের উপর ভিত্তি করে এটি লেখা একটা মহৎ গ্রন্থ। এরপরে দেখো ডাইনামোর প্রধান কাজ কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কোন বিজ্ঞানী ভর নিত্যতা সূত্র প্রস্তাব করে? এটা তো কেউ লেখনি, হ্যাঁ এটা তো কেউ লেখেনি, ভর নিত্যতা সূত্র, এটা কোশ্চেনটা ছিল না, এটার উত্তর তো আমি কারোর দেখিনি, নাম্বার পাইলো কি করে এরা সব এত? হ্যাঁ, ওই যেটা ডাইনামোর কাজ কি, ওই প্রশ্নটাই তো ছিল, ডাইনামোর প্রধান কাজ কি, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি, আর কোন বিজ্ঞানী ভরের নিত্যতা সূত্র করেছিলেন। আচ্ছা, আমি যে দুটো খাতা চেক করেছি সারা লিখেনি, সৌরভ লিখেছে বলেছে, ঠিক আছে, আমি আবার দেখবো পরের দিন, এক এক করে দেখবো। ডাইনামোর প্রধান কাজ হলো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে বেস করে এটা কাজ করে। Na2CO3, তুমি এখানে যে দশাণু জল থাকে 10H2 মেনশন করলেও চলবে, অসুবিধা নেই। সোডিয়াম কার্বনেট, বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়েসিয়ের, যিনি ভর নিত্যতা সূত্র ল অফ কনজারভেশন অফ মাস করেছিলেন। এই যে কোনো ভরের সৃষ্টি বা বিনাশ হয় না, রূপান্তর ঘটে। কার্পাস বা তুলার চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযুক্ত? আর বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? তাহলে কার্পাস ব্র্যাকেটে তুলা, কোশ্চেনে যেমন ছিল তেমন লিখবো। আদর্শ হচ্ছে মৃত্তিকাটার নাম কি? মৃত্তিকার নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, যাকে আমরা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলে থাকি। মানে ভালো করে বলে তাকে মৃত্তিকার নাম কি? ব্ল্যাক সয়েল বা ব্ল্যাক কটন সয়েল বা রেগুর সয়েল, রেগুরের অপর নাম, তার জন্যই আমরা একে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলে থাকি, বোঝা গেল? তার জন্যই আমরা একে
কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলে থাকি। কোশি বিহারের দুঃখ নামে পরিচিত, ভয়াবহ বন্যা তৈরি করে যা ব্যাপক জীবন ও সম্পত্তির ক্ষতি করে। চেষ্টা করবে এই টাইপের লেখা। এই যে যেমন এই প্রশ্নটা কোশি মানে বিহারের দুঃখ নামে পরিচিত কে, আমার প্রশ্ন ছিল এটা। আমি যদি লিখি কোশি নদী বিহারের দুঃখ নামে পরিচিত, কোন টিচার তিনি চাইলে এটাকে 1 দিয়ে দিতে পারে, কোন টিচার চাইলে তিনি 2 নাম্বার দিয়ে দিতে পারে। বাট যখনই এইরকম লেখা হবে তার হাতে আর অপশন থাকবে না 2 না দিয়ে যাওয়ার। যেমন কোশি নদী বিহারের দুঃখ নামে পরিচিত, এই নদী ঘন ঘন গতিপথ পরিবর্তন করে এবং বর্ষাকালে যে অতিরিক্ত জল যখন আসে তখন বন্যার সৃষ্টি করে যা ব্যাপক জীবন ও সয় সম্পত্তির ক্ষতি করে। এই কোশ্চেনটার পারফেক্ট উত্তর পেয়েছি কারোর থেকে, পাইনি বোধহয়। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা জানতে চেয়েছিল। তো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে বর্তমানে 550 জন। পূর্বে এই জিনিসটা তোমাকে মেনশন করতে হবে, কারণ তোমার 552 ম্যাক্সিমাম বইতে লেখা থাকবে। তাই পূর্বে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি কর্তৃক, তুমি এখানে এইটা মেনশন করে দেবে, রাষ্ট্রপতি কর্তৃক বা রাষ্ট্রপতির দ্বারা 2 জন মনোনীত সদস্যের বিধান থাকলেও সাম্প্রতিককালে 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই মনোনয়নের বিধান বাতিল করা হয়েছে। 550 জনই উত্তর হয়েছে। বাস, চলো, কেমন ছিল আজকের টেস্ট? ফিডব্যাক চাই। সবচেয়ে বেশি স্কোর কে করেছে, সবচেয়ে ভালো স্কোর কে করেছে? সত্যি কথা বলো, এক এক করে বলো। যারা খাতা মিলিয়েছো এবং নাম্বার 1-2 নাম্বার বরং কম করেও কেটেছো, বলো কি করেছো দেখি। আলিফ 40, একজন 40, 2 জন 2 নাম্বার। অদিতি 44, আমি যার খাতাটা চেক করলাম ও কত পেল? আমার একজন 33, একজন 33 আর এর কত, এর 47, 33 আর 47। ওইটা আমার মনে হচ্ছে গন্ডগোল আছে। আমি তো 1-2 নাম্বার কাটলাম, বাট ওই কোশ্চেনটার অ্যান্সার তো লিখেই নি না। হ্যাঁ, ওরা ওই কোশ্চেনটার অ্যান্সার লিখেছে, তড়িৎচুম্বকীয় আবেশের কোশ্চেনটার অ্যান্সার লিখেছে? আমার তো মনে হচ্ছে না। 47 কি করে হয়? ওখানেই তো 2 বাদ যাবে, ওর থেকে আমার মনে হয় আরো 2 কমবে। দাঁড়াও তো দেখি। তিন দাগের কোশ্চেন, এই যে এখানে, ও এখানে অলরেডি 4ই পেয়েছে, ও এখানে আরেকটা লেখে নিয়ে যাচ্ছে, লেখে নি, ঠিকই নাম্বার দিয়েছি। সাতচল্লিশ, তারপর 44, 44, 36, 42, 40, 34, 40, 32, 33, 38, অভিজিৎ, নাজিবুরের 43, শামীমের 44, সন্দীপের 38, সৌরভের 45, গুড স্কোর সৌরভ। সমীর 40, ভেরি গুড সমীর। সন্দীপ ঘোষ 38। আমরা এই টেস্টে, আজকের টেস্টে 50-এর মধ্যে আমি ছেলে মেয়েদের ডে 1 হিসাবে কম কাট অফই রাখছি। তোমাকে ন্যূনতম 35+ পেতে হতো আজকের টেস্টে। কি বললাম? আজকের ডে 1 বলে, পরের দিন কিন্তু 40-এর নিচে নামবই না। আজকে সবাই ডে 1 বলে, সে যত কঠিন কোশ্চেনই হোক বা ইজি কোশ্চেন হোক। আজকের জন্য কেবল 35 আমি রাখলাম, কমই রাখলাম, এত কম হয়তো হবে না। তাহলে এর ওপরে কেউ আছো? আমাকে একটা কথা বলো। অর্ণব স্যার আমার 46 হবে, 47 নয়, শেষে 2 নাম্বার কাটা গেছে। তাহলে অর্ণবের এটা 47 নয়, অর্ণবের এটা 46। এর ওপরে কেউ আছো বলো। ও কমেন্টে আবার 1 নাম্বার কম করে নিয়েছে, ভালো ছেলে। এই অর্ণবের 46-এর উপরে কেউ আছো? শুধু হারকায় লিখেছো, ইসকন হারকা। ওখানে রামিজ ওই এলটা লস না লিখতে পারলে ভালো, না লিখতে সম্পূর্ণ নাম লেখা ভালো।
বুঝতে পারোনি? নেক্সট টেস্ট নেক্সট ক্লাসে, নেক্সট টেস্ট টেস্ট নেক্সট ক্লাসে। আচ্ছা এর উপরে আর কেউ নেই বোধহয় না? ওকে কিন্তু চকলেট খাওয়া পয়সা দিয়ে দেবো, তাড়াতাড়ি বলো, এর উপরে কেউ আছে? সত্যি কথা বলো। আচ্ছা আলিফাতে জানিয়েছে যে লজ অফ কনজারভেশন, সংরক্ষণ সূত্র হলো তোমার পদার্থবিজ্ঞান বলো বা রসায়ন বিজ্ঞান বলো একটা বেসিক প্রিন্সিপাল বলে। সেখানে তুমি শক্তি সংরক্ষণ সূত্র পড়তে পারো। শক্তি কি তুমি তৈরি করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না, জাস্ট একটা রূপ থেকে আর একটা রূপে স্থানান্তর করতে পারি। যেমন আমরা ওই যে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এই যে হাত ঘষলে, প্রচুর তুমি এরকম শক্তির রূপান্তর দেখতে পাবে। তো এক্ষেত্রে কি হয়, শক্তির রূপান্তর ঘটছে কেবলমাত্র একটা রূপ থেকে অন্য রূপ। আর একটা তুমি ভরের সংরক্ষণ সূত্র পেতে পারো, তো সেটি কেবল কি করে, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, মোট ভর সমান বা অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে বেসিক রুল। আচ্ছা আর অর্ণব তুমি এই টেস্টটা দিতে কত সময় নিয়েছিলে? অর্ণব তোমার টাইম কত ছিল? আজকের ক্লাসের টপ বয় হচ্ছে অর্ণব, ওর টাইম কত লেগেছিল দেখি। জৈনাব তোমার 17 মিনিট, বাহ বিরাট ফাস্ট। কত এসছে তাহলে তোমার? অর্ণব 40 মিনিটের মতো। হ্যাঁ রেঞ্জের মধ্যে আছো, বাট বিলো 30-তে করবে, বুঝতে পেরেছো? বিলো 30-তে করবে। অর্ণব ইউপিআই আইডি লেখো চটপট, বলেছিলাম দেবো তো দেবো। অর্ণব অন্য কেউ দেখতে পাবে না, আমি দেখতে পাবো। ইউপিআই নাম্বার লেখো না। কোন নাম্বারে দিলে যাবে বলো? টিডব্লিউএস একাডেমির অ্যাকাউন্ট থেকেই যাবে। সত্যি সত্যি দেবো, আমি ইউপিআই খুলে বসে আছি। চকলেট খেয়ে নেবে। এই ছোট ছোট রিওয়ার্ড গুলো অনুপ্রেরণা। ধরো কথার কথা, আমি তোমাকে 50-100 টাকা দিলাম, তাতে তোমার লাইফে কোনো এফেক্ট আসবে না, বাট এই যে ছোট ছোট অনুপ্রেরণা, এইগুলো থেকে আমরা আস্তে আস্তে মোটিভেট। এই টর্ন অফ দিয়ে দিয়েছে @YBL, দাঁড়াও পাঠিয়ে নি। খুব ভালো ছেলে। ইউপিআইতে পাঠাতে গেলে নিউ পেমেন্ট, শুধু ফোন নাম্বার বসিয়ে দেখবো আগে আসে কি, না হলে ইউপিআই আইডি দেবো। হ্যাঁ নর্মাল বসিয়েছি, চলে এসছে অর্ণব মিশ্রা। হ্যাঁ ওটাতেই দিচ্ছি। ব্যাংকিং নেম অর্ণব মিশ্রা, চলে গেল। ইউপিআই ডান। খাবার খেয়ে নেবে, খাবার খেয়ে নেবে, গুড বয়। ওহো সৌরভ যাতে এবারে হয়। ইকোনমি আপডেট করে দিয়েছি পিকু, ইকোনমি আপডেট করে দিয়েছি। না এইভাবে রিওয়ার্ড দিলে সবাই সার্চ করে ফুল মার্কস পেয়ে যাবে। ধরো আমার থেকে সে রিওয়ার্ড নিল, কথার কথা, তো তার আখেরে লাভ কি হবে? ধরো আমার থেকে সে প্রতিদিন রিওয়ার্ড নিল, যতদিন ক্লাস চললো, কথার কথা, নিয়ে তার কত টাকা হবে? 2000 টাকাও হবে। তার সেই কারণ আমরা তো ভালো ছেলে মেয়েদের নিয়ে পড়াচ্ছি। এসআই মেনের ছেলে মেয়েরা অন্যান্য আদার্স প্ল্যাটফর্মের থেকে ফার বেটার এবং ভালো ছেলে মেয়ে, আমার প্রতি সেই বিশ্বাস আছে। ধরো আমি তোমাদের গুরুজনের মতো, তো তুমি কি আমার ঠকাবে বলো? ধরো তোমার বাবা তোমাকে একটা টাস্ক দিয়েছে, তুমি যদি এই নাম্বার তুলতে পারো আমি তোমাকে একটা ব্যাগ কিনে দেবো, কথার কথা, তো তুমি কি ফেক করবে? করবে না। আমার সেই ভরসা আছে ছেলে মেয়েদের প্রতি, কেউ গন্ডগোল করবে না। ইকোনমি দিয়েছি, দেখে নেবে, আমি দেখে দিচ্ছি।
যারা নতুন তোমাদের বারবার বলছি যত দ্রুত সম্ভব জিএস ফাউন্ডেশন শেষ করে নাও, কারণ আমি তো আর অপেক্ষা করব না। কনস্টেবলের এক্সাম অবধি 30 তারিখ অবধি অপেক্ষা করেছিলাম, আর নয়। ডব্লিউপি কেপি ব্যাচ, ওই ব্যাচের মধ্যে তোমাদের এসআই মেনের ব্যাচ, এসআই মেনের ব্যাচে কন্টেন্টে যাব। জিএস এর মধ্যে জিএস ফাউন্ডেশন 25, যার যে টপিকে খামতি এখান থেকে তুলে নেবে। এর মধ্যে ইকোনমি কই, ইকোনমি তো দিয়েছি, বাইরে দিয়ে ফেলেছে। ওর মধ্যে যেত, বাইরে দিয়ে ফেলেছে। ইকোনমি অ্যান্ড কম্পিউটার বাইরে দিয়ে ফেলেছে, ওটা ওর মধ্যে যাবে। আমি ওর মধ্যে মুভ করে দিচ্ছি পরে। ইকোনমি কম্পিউটারে কি কি দিয়েছে দেখি একবার, দেখে নিই। ব্যাংকিং সিস্টেম দিয়েছে, জরুরি ক্লাস। ট্যাক্স দিয়েছে, জরুরি ক্লাস। 5 ইয়ার প্ল্যান দিয়েছে, আর বিভিন্ন ইনস্টিটিউশন আর ইম্পর্টেন্ট টার্ম। আমি এই 4টে ক্লাসই করতে বলবো তোমাদেরকে, এর বাইরে দৌড়াতে হবে না বেশি। বুঝে গেল? খুব মজা পাবে যারা নতুন নতুন যুক্ত হয়েছে না, টেস্ট দেবে আমার সাথে করবে, আমি খুব আনন্দ পাবো। কি কি আছে ইকোনমিতে? একটা আছে ব্যাংকিং সিস্টেম, যাদের একটু খামতি ইকোনমি ক্লাসটাও দেখবে, আর যারা মোটামুটি জানো শুধু পিডিএফ দেখলে চলবে তারা পিডিএফ দেখতে পারো। ব্যাংকিং সিস্টেমের আছে, ট্যাক্স আছে, 5 ইয়ার প্ল্যান দিয়েছি, ইনস্টিটিউশন আছে। এর বাইরেও প্রচুর ক্লাস আছে, ফিসক্যাল পলিসি থেকে শুরু করে রেপো রেট, রিভার্স রেপো রেট থেকে শুরু করে প্রচুর ক্লাস রয়েছে, বাট সেগুলো আমি দিইনি, বেছে বেছে এই 4টে দিয়েছি। আর কম্পিউটারের ওপরে 1, 2, 3, 4টে দিয়েছি। সাধারণত এখনো পর্যন্ত কম্পিউটারে সেরকম কোনো কোশ্চেন দেখা যায় না মেন পরীক্ষায়, তবু একবার চোখ বুলিয়ে নিতে পারো যে কম্পিউটারের উৎপত্তি, বিবর্তন, অ্যাবাকাস কি, নিউক্লিয়াস বোন কি, স্লাইড রুল, এগুলো চোখ বুলিয়ে নেওয়ার জন্য, একবার জেনারেল নলেজের জন্য। এখন অব্দি আসে না। আচ্ছা, নেক্সট ক্লাস পূজা ঘোষ, কি সমস্যা? অর্ণব মিস্টার স্যার, আমি আপনার 3.0 স্টুডেন্ট, থ্যাঙ্কস টু ইউ ক্লার্কশিপ অ্যান্ড এসআই পাস করেছি, কনস্টেবলে 65 এসেছি। বাহ, খুব ভালো ছেলে। তার মানে আমি ভালো ছেলেকেই চকলেট খেতে দিয়েছি, কোনো নো ডাউট। ও এবারে খুলে বলেছে তুমি 3.0 করেছো মানে তোমার এই ফাউন্ডেশন করা, এটা আমার 100% বিশ্বাস। তুমি জিএস ফাউন্ডেশন করা, ওইটাই নেই। একদম ঠিক আছে। আমাদের নেক্সট বার কবে পড়ছে? আজকে 4 তারিখ চলে গেল, এরপরে আসছে 5, 6 শনিবার। শনিবার আমার একটা কাজ আছে, শুক্রবার বা শনিবার, ওই ক্লাসটা রিশিডিউল হতে পারে। হ্যাঁ, তো মেবি রিশিডিউল হতে পারে, আমি একটা গ্রুপেই জানিয়ে দেবো। ডাব্লিউপিএসআই এর ডেট রামিজ আসেনি গো, ডাব্লিউপিএসআই এর ডেট আসেনি। মাঠ কমপ্লিট হয়ে গেছে, মাঠের লাস্ট ডেট কবে? মক টেস্ট কিভাবে সাবমিট করবো পূজা, এটা সেই তুমি প্রথম দিন থেকে যুক্ত হওনি, তাই সেই প্রথম থেকেই দেখানো। কি বলবো, আজকেও ক্লাসে দেখিয়েছি, দেখো। আমি অত ইগনোর করি না গো, তুমি যেভাবে বললে। মাই কোর্সে গেলে লাইভ রেকর্ড, ডাউটস, গ্রুপ অপশন পাওয়া যায়। ডাউটস অপশনে গেলে তুমি অ্যান্সারের পিকচার আপলোড করতে পারবে। সেই প্রথম দিন যখন দেবে আমি সব সিস্টেমে দেখিয়ে দিই ছেলে মেয়েদের। চন্দন, হ্যাঁ, ওই রেটগুলোর কথা বলছো তো, ওই রেটগুলো তো টাইম টু টাইম আপডেট হয় বা ইত্যাদি। তো এখানে যেটা করা আছে তুমি ওটাই ফলো, আর ওটা একবার জাস্ট সার্চ করে দেখে নিও। সাধারণত ওটাই খুব একটা আসে না, বাট ওটার আপডেট ক্লাসও আমি তৈরি করেছি রিসেন্ট, ম্যামকে দিয়ে এই সপ্তাহতেই করিয়েছি। বুঝতে পেরেছো? আর যাদের ক্লার্কশিপ আছে বাংলা ইংলিশে খাটো, জিকে জিএস তোমার খুব একটা ভোগাবে না ডেসক্রিপটিভে। ভোগাতে পারে যেটা, সেটা হচ্ছে বাংলা ইংলিশ। প্রপার চর্চা না করলে মুশকিল হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আমার পরের দিনের ক্লাসে। ওকে, বাই।